আপনি হয়তো জানেন অথবা জানেন না তার ওয়েল লাইফ ব্যাকগ্রাউন্ড। জানলে হয়তো চমকিত হতে পারেন যে তিনি একসময় রাখাল বালক ছিলেন। খেয়ে না খেয়ে তার জীবন কাটত, অন্যের দয়ায় পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাকে। সেই রাখাল বালক এখন দেশ সেরা অর্থনীতিবিদ। চলুন তবে তার মুখ থেকেই শোনা যাক রাখাল বালক থেকে অর্থনীতিবিদ হয়ে ওঠার গল্প। আমার জন্ম 1951 সালের বাংলাদেশের জামালপুর জেলার দিকপাতই নামক গ্রামে। 14 কিলোমিটার দূরের শহরে যেতে হতো হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র ম্যাট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা 5 ভাই 3 বোন। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটত আমাদের। আমার দাদার আর্থিক অবস্থা ছিল মোটামুটি, কিন্তু তিনি আমার বাবাকে তার বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই বোন আর বাবা মা থাকতাম। মা তার বাবার বাড়ি থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন। তাতে 3 বিঘা জমি কেনা হয়। চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন তাতে বছরে 5 থেকে 6 মাসের খাবার জুটত। দরিদ্র কি জিনিস তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। খাবার নেই, পরনে কাপড় নেই, কি এক অবস্থা। আমার মা সামান্য লেখাপড়া জানতেন, তার কাছেই আমার পড়াশোনার হাতেখড়ি। তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে আমি ভর্তি হই। কিন্তু আমার পরিবারের এতটাই অভাব যে আমি যখন 3য় শ্রেণীতে উঠলাম তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না। বড় ভাই আরও আগেই স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন। আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো। আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলোকে মাঠে চড়াতাম। বিকেলবেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম। এভাবেই 2 ভাই মিলে যা আয় করতাম তাতে কোনো রকমে দিন কাটছিল। কিছুদিন যাবার পরে দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত 8 টাকা দিয়ে আমি পান বিড়ির দোকান দেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম। পড়াশোনা তো বন্ধই, আধু পড়ব সে স্বপ্নও ছিল না। এক বিকেলে বড় ভাই বললেন, চল ভাই, আজ স্কুল মাঠে নাটক হবে। স্পষ্ট মনে আছে, তখন আমার গায়ে দেওয়ার মতন কোনো জামা ছিল না। খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি। স্কুলে পৌঁছে আমি তো বিস্ময়ে হতবাক। চারদিকে এত আনন্দময় চমৎকার পরিবেশ। আমার মনে হলো আমিও তো আর সবার মতোই হতে পারতাম। সিদ্ধান্ত নিলাম আমাকেও আবার স্কুলে ফিরে আসতে হবে। নাটক দেখে বাড়ি ফেরার পথে বড় ভাইকে বললাম, আমি কি আবারও স্কুলে ফিরে আসতে পারি না? আমার বলার ভঙ্গি বা করুণ চাহনি দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক কথাটা ভাইয়ের মনে ধরল। তিনি বললেন, ঠিক আছে, কাল হেড স্যারের সঙ্গে আলাপ করব। পরদিন 2 ভাই আবার স্কুলে গেলাম। বড় ভাই আমাকে হেড স্যারের রুমের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনছি। ভাই বলেছেন আমাকে যেন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু দেওয়া হয়। কিন্তু হেড স্যার অবজ্ঞার ভঙ্গিতে বললেন, সবাইকে দিয়ে কি আর লেখাপড়া হয়? স্যারের কথা শুনে আমার মাথাটা নিচু হয়ে গেল। যতখানি আশা নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্যারের এক কথাই সব ধূলিসাৎ হয়ে গেল। তবু বড় ভাই অনেক পীড়াপিড়ি করে আমার পরীক্ষা দেওয়ার অনুমতি জোগাড় করলেন। পরীক্ষার তখন আর মাত্র 3 মাস বাকি। বাড়ি ফিরে মাকে বললাম, আমাকে 3 মাসের ছুটি দিতে হবে। আমি আর এখানে থাকবো না, কারণ ঘরে খাবার নেই, পরনে কাপড় নেই, আমার কোনো বইও নেই, কিন্তু আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। মা বললেন, কোথায় যাবি? বললাম, আমার এককালের সহপাঠী এবং এক ক্লাসের ফার্স্ট বয় মোজাম্মেলের বাড়িতে যাব। ওর মায়ের সঙ্গে আমার পরিচয় আছে। যে কদিন কথা বলেছি তাতে খুব ভালো করে মনে হলো
সে খুব ভালো মানুষ এবং খুব ভালো মনের। আমার বিশ্বাস আমাকে উনি ফিরিয়ে দিবেন না। দুরু দুরু মনে মোজাম্মেলের বাড়িতে গেলাম। সব কিছু খুলে বলতেই খালাম্মা সানন্দে আমাকে গ্রহণ করলেন। আমার খাবার আর আশ্রয় জুটল। শুরু হলো নতুন জীবন। নতুন করে পড়াশোনা শুরু করলাম। প্রত্যেকক্ষণেই হেড স্যারের সেই অবজ্ঞাসূচক কথা আমার মনে পড়ে যায়। জেদ আরও বেশি বেড়ে যায়। আরও ভালো করে পড়াশোনা করার শক্তি আমি নিজের ভিতর থেকে তৈরি করি। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। আমি একটা পরীক্ষা শেষ করছি আর ক্রমেই যেন উজ্জীবিত হচ্ছি। আমার আত্মবিশ্বাসও বেড়ে যাচ্ছে। ফল প্রকাশের দিন আমি স্কুলে গিয়ে প্রথম সারিতে বসলাম। হেড স্যার ফলাফল নিয়ে এলেন। আমি লক্ষ্য করলাম পড়তে গিয়ে তিনি কেমন যেন দ্বিধান্বিত, আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তারপর ফল ঘোষণা করলেন। আমি প্রথম হয়েছি। খবর শুনে বড় ভাই তো আনন্দে কেঁদেই ফেললেন। আমি শুধু নির্বাক নির্বিকার, যেন এটাই হওয়ার কথা ছিল। বাড়ি ফেরার পথে সে এক অভূতপূর্ব দৃশ্য। আমি আর আমার ভাই গর্বিত ভঙ্গিতে হেঁটে আসছি, আর পিছনে একদল ছেলে মেয়ে আমাকে নিয়ে হইচই করছে, স্লোগান দিচ্ছে। সারা গায়ে সারা পড়ে গেল। আমার নিরক্ষর বাবা, যার কাছে ফার্স্ট আর লাস্ট বলতে একটাই কথা, তিনিও আনন্দে আত্মহারা। শুধু এতটুকুই বুঝলেন যে ছেলে বিশেষ কিছু একটা করেছে বোধহয়। যখন শুনলেন আমি ওপরের ক্লাসে উঠেছি, নতুন বই লাগবে, পরের দিনেই ঘরের খাসিটা হাটে নিয়ে গিয়ে 12 টাকায় বিক্রি করে দিলেন। তারপর আমাকে সঙ্গে নিয়ে জামালপুর গেলেন। সেখানকার নবনূর লাইব্রেরি থেকে নতুন বই কিনে দিলেন। আমার জীবনযাত্রা এখন সম্পূর্ণ বদলে গেছে। আমি রোজ স্কুলে যাই, অবসরে সংসারের কাজ করি। ইতিমধ্যেই স্যারদের সুনজরে পড়ে যাই। ফয়েজ মৌলভী স্যার আমাকে তার সন্তানের মতো দেখাশোনা করতেন। সবার আদর যত্ন আর স্নেহে আমি ফার্স্ট হয়ে 5ম শ্রেণীতে উঠলাম। এতদিনে গ্রামের একমাত্র মেট্রিক পাস মফিজউদ্দিন চাচা আমার খোঁজ নিলেন। তার বাড়িতে আমার আশ্রয় জুটল। প্রাথমিক শিক্ষা শেষ করে আমি দিকপাতই জুনিয়র হাই স্কুলে ভর্তি হই। চাচা ওই স্কুলের শিক্ষক। অন্য শিক্ষকরাও আমার সংগ্রামের কথা জানতেন, তাই সবার বাড়তি আদর আর ভালোবাসায় আমার অভাব ছিল না। আমি যখন 7ম শ্রেণী পেরিয়ে 8মে উঠলাম, তখন চাচা একদিন কোত্থেকে যেন একটা বিজ্ঞাপন কেটে নিয়ে এসে আমাকে দেখালেন। ওইটাই ছিল ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞাপন। যথাসময়ে ফর্ম পূরণ করে পাঠালাম। এখানে বলা দরকার আমার নাম ছিল আতাউর রহমান, কিন্তু ক্যাডেট কলেজের ভর্তির ফর্মে স্কুলের হেড স্যার আমার নাম আতিউর রহমান লিখে চাচাকে বলেছিলেন, এই ছেলে একদিন অনেক বড় কিছু হবে, দেশের অনেক আতাউর আছে, ওর নামটা একটু আলাদা হওয়া দরকার, তাই আমি ওকে আতিউর করে দিলাম। আমি রাত জেগে পড়াশুনো করে প্রস্তুতি নিচ্ছি। নির্ধারিত দিনে চাচার সঙ্গে পরীক্ষা দিতে রওনা হলাম। ওই আমার জীবনে প্রথম ময়মনসিংহ যাওয়া। গিয়ে সব কিছু দেখে তো চক্ষু চড়ক গাছ। এত ছেলেদের মধ্যে আমি কেবল পাজামা আর স্পঞ্জ পরে এসেছি। আমার মনে হলো না আসাটাই ভালো ছিল, অহেতুক কষ্ট করলাম। যাই হোক, পরীক্ষা দিলাম। কিছুই ভাবলাম না। কিন্তু 2 মাস পরে চিঠি পেলাম আমি নির্বাচিত হয়েছি। এখন চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে যেতে হবে। সবাই খুব খুশি, কেবল আমি হতাশ। আমার একটা প্যান্ট নেই যেটা পরে যাব। শেষে স্কুলের কেরানি কানাইলাল বিশ্বাসের ফুল প্যান্টটা ধার করলাম, আর একটা শার্ট জোগাড় হলো। আমি আর চাচা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। চাচা শিখিয়ে দিলেন মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আমি যেন দরজার কাছে দাঁড়িয়ে বলি, মে আই কাম ইন স্যার? ঠিক মতোই বললাম, তবে এত উচ্চ স্বরে বললাম যে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠেছিল। পরীক্ষকদের একজন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ MW পিট আমাকে আপদামস্তক নিরীক্ষণ করে সব কিছু আঁচ করে ফেললেন। পরম স্নেহে তিনি আমাকে বসালেন। মুহূর্তের মধ্যে তিনি আমার খুব আপন হয়ে গেলেন। আমার মনে হলো তিনি থাকলে আমার কোনো ভয়ই নেই। পিট স্যার আমার লিখিত পরীক্ষার খাতায় চোখ বুলিয়ে নিলেন। তারপর অন্য পরীক্ষকদের সঙ্গে ইংরেজিতে কী সব আলোচনা করলেন। আমি সবটা না বুঝলেও আজ করতে পেরেছিলাম
আমাকে তাদের পছন্দ হয়েছে। তবে তারা কিছুই বললেন না। পরের দিন ঢাকা শহর ঘুরে ফিরে বাড়ি ফিরে এলাম। যথারীতি পড়াশোনায় মনোনিবেশ করলাম, কারণ আমি ধরেই নিয়েছি আমার চান্স হবে না। হঠাৎ 3 মাস পরে চিঠি এলো, আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। মাসে 150 টাকা বেতন লাগবে, এর মধ্যে 100 টাকা বৃত্তি দেওয়া হবে, বাকি 50 টাকা আমার পরিবারকে যোগান দিতে হবে। চিঠি পড়ে মন ভেঙে গেল। যেখানে আমার পরিবারের 3 বেলা খাওয়ার নিশ্চয়তা নেই, আমার চাচার বাড়িতে মানুষ হচ্ছি, সেখানে প্রতি মাসে 50 টাকা বেতন জোগানোর কথা চিন্তাও করা যায় না। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো আমার দাদা সরব হলেন। এত বছর পর নাতির খোঁজ নিতে আসলেন। আমাকে অন্য চাচাদের কাছে নিয়ে গিয়ে বললেন, তোমরা থাকতে নাতি আমার এত ভালো সুযোগ পেয়ে কেন পড়তে পারবে না? কিন্তু তাদের অবস্থাও খুব বেশি ভালো ছিল না। তারা বললেন, একবার না হয় 50 টাকা জোগাড় করে দেব, কিন্তু প্রতি মাসে তো সম্ভব নয়। দাদাও বিষয়টা বুঝলেন। আমি আর কোনো আশার আলো দেখতে না পেয়ে সেই ফয়েজ মৌলভী স্যারের কাছে গেলাম। তিনি বললেন, আমি থাকতে কোনো চিন্তা করবে না। পরদিন আরও 2 জন সহকর্মী আর আমাকে নিয়ে তিনি হাটে গেলেন। সেখানে গামছা পেতে দোকানে দোকানে ঘুরলেন, সবাইকে বিস্তারিত বলে সাহায্য চাইলেন। সবাই সাধ্যমতো 8 আনা, 4 আনা, 1 আনা, 2 টাকা দিলেন। সব মিলিয়ে 150 টাকা হলো, আর চাচারা দিলেন 50 টাকা। এই সামান্য টাকা সম্বল করে আমি মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হলাম। যাতায়াত খরচ বাদ দিয়ে আমি 150 টাকায় 3 মাসের বেতন পরিশোধ করলাম। শুরু হলো অন্য এক জীবন। প্রথম দিনেই MW পিট স্যার আমাকে দেখতে এলেন। আমি সব কিছু খুলে বললাম, আরও জানালাম যেহেতু স্যার আমার আর বেতন দেবার সামর্থ্য নেই, তাই 3 মাস পর ক্যাডেট কলেজ ছেড়ে চলে যেতে হবে আমাকে। সব শুনে স্যার আমার বিষয়টা বোর্ড মিটিংয়ে তুললেন এবং পুরো 150 টাকায় বৃত্তির ব্যবস্থা করে দিলেন আমাকে। সেই থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। SSC পরীক্ষায় ঢাকা বোর্ডে 5ম স্থান অধিকার করলাম এবং আরও অনেক সাফল্যের মুকুট যোগ হলো আমার মাথায়। আমার জীবনটা সাধারণ মানুষের অনুদানে ভরপুর। পরবর্তীকালে আমি আমার এলাকায় স্কুল করেছি, কলেজ করেছি, হাসপাতাল করেছি, যখন যাকে যতটা পারি সাধ্য মতো সহযোগিতা করেছি বা করি। কিন্তু সেই যে হাট থেকে তোলা 150 টাকা, সেই ঋণ আজও আমি শোধ করতে পারিনি, আজও আমার শোধ হয়নি। আমার সমগ্র জীবন উৎসর্গ করলেও সেই ঋণ শোধ হবে না, সেই ঋণ শোধ হবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন বর্তমানে সাফল্যের অন্যতম শিখরে অধিষ্ঠিত একটি নাম, ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশকে দিয়েছেন এক নতুন মার্ক ব্যাংকিং ব্যবস্থাপনা এবং কুড়িয়েছেন অনেক সম্মান দেশে ও বিদেশে। তাই চার্লি চ্যাপলিন, হুমায়ুন আহমেদ বা স্টিভ জবস এদের মতো বিখ্যাত মনীষীদের পাশে তার নাম সত্যিই গৌরবের সাথে রাখা যায়।